আগুনে পুড়ল রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজার। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। প্রাথমিকভাবে জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। ডিসেম্বরের শেষ গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ। সেপ্টেম্বরের মধ্যে জেআরসি বৈঠকের সম্ভাবনা। নবায়নে আশাবাদী ঢাকা। নতুন তথ্য উপাত্তের ভিত্তিতে বোঝাপড়া চায় দিল্লি। যোগ্যতা ছাড়াই হয়েছেন পাইলট। নীতিমালা ভেঙে পরীক্ষা দেওয়া হয় বেশি নম্বর। আওয়ামী মন্ত্রী ও বিমান কর্মকর্তাদের যোগ সাজসে নজিরবিহীন নিয়োগকাণ্ড। বঞ্চিত মেধাবীরা। কাতার, সৌদি ও আমিরাতের অনুরোধে ইরানে আপাতত হামলা স্থগিত করলেন ট্রাম্প। পরমাণু অস্ত্র তৈরির পথ বন্ধ না করলে অভিযানের হুঁশিয়ারি। আত্মসমর্পণ করবে না জানালো তেহরান। নেইমার জুনিয়র সান্তোস। সব জল্পনার অবসান। নেইমারকে নিয়ে হেক্সা মিশনে যাচ্ছে ব্রাজিল। 2026 বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন নেইমার, বললেন আনচেলত্তি। সকালের সময়ের সঙ্গে আছি আমি তাজমিলা খান। আগুনে পুড়ল রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজার। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে ভোর 5:15টার দিকে কলমিলতা বাজারের 2 তলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত। খবর পেয়ে ভোর 5:20 ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিক বাজার স্টেশনের মোট 10টি ইউনিটের চেষ্টায় সকাল 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। পালাক্রমে 10টি ইউনিট এই কলমিলতা বাজারের ফায়ার নিয়ন্ত্রণে কাজ করে। কলমিলতা বাজারের নিচতলায় কাঁচা বাজার রয়েছে এবং কিছু কসাইখানা অন্যান্য জিনিস রয়েছে এবং উপরতলায় সার্ভিসিং সেন্টার সহ বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানপত্র রয়েছে। 7টার সময় ফায়ার নিয়ন্ত্রণে এসেছে। ফায়ারটি নির্বাপনে একটু সময় লাগবে। আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নেই। গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নে ভারত চাইছে নতুন তথ্য উপাত্তের ভিত্তিতে বোঝাপড়া। বাংলাদেশের চাওয়া জলবায়ু সংবেদনশীল এবং অধিক পূর্বানুমানযোগ্য পানি প্রবাহের দীর্ঘমেয়াদী নতুন সমঝোতা। পানি সম্পদ মন্ত্রী শফিক উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা। প্রস্তুতির অংশ হিসেবে আগামী আগস্ট-সেপ্টেম্বরের মাসের মধ্যেই মন্ত্রী পর্যায়ের জেআরসি বৈঠকের সম্ভাবনার কথা জানান তিনি। দিল্লি থেকে ফিরে শাতিলা শারমিনের রিপোর্ট। 3 দশকের পুরনো গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে চলতি বছরের ডিসেম্বরে। 1996 সালে স্বাক্ষরিত এই চুক্তির নবায়নকে ঘিরে ঢাকা দিল্লির রাজনৈতিক কূটনীতিক আলোচনা এখন তুঙ্গে। দুই দেশের যৌথ নদী কমিশন জেআরসি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও নতুন চুক্তির শর্ত, পানির নিশ্চয়তা এবং মেয়াদকাল নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। চলতি মাসে ভারতের পররাষ্ট্র সচিব দিল্লিতে বাংলাদেশি কূটনীতিক সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক আলাপচারিতায় গঙ্গা চুক্তি নবায়ন প্রশ্নে জানিয়েছিলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান যৌথ নদী কমিশন এবং কারিগরি আলোচনার পথেই অভিন্ন নদীর বিষয়গুলোর সমাধান খুঁজে নেওয়া হবে। দেশটির গবেষণা প্রতিষ্ঠান ন্যাটেস্টাটের আহ্বায়ক এবং ভারতের সাবেক উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ শরণ মনে করেন, নতুন তথ্য উপাত্তকে সামনে রেখে চুক্তির নবায়ন প্রয়োজন। Now to decide the share, you had to base it on a certain data of what was actually flowing in the river. If we agree that yes, things have changed, then we have to see how to then adapt and adopt to that share. বর্তমান চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের ন্যূনতম হিস্সা 35,000 কিউসেক পানি। চুক্তি নবায়নে সেটি বাড়িয়ে 40,000 কিউসেক নিশ্চিত করার পরামর্শ ঢাকার বিশেষজ্ঞদের। একই সঙ্গে চুক্তিতে গ্যারান্টি ক্লজ যুক্ত করারও পরামর্শ তাদের। 96 সালে আমরা জুলাই থেকে শুরু করেছিলাম এবং ডিসেম্বরে গিয়ে চুক্তি করে ফেলেছিলাম। তো কাজেই এই সময়টা লাগে। স্ট্রং গ্যারান্টি ক্লোজ ইন টার্মস অফ লিগ্যাল বাইন্ডিং, যখন এই ধরনের ডকুমেন্টে এটা লেখা থাকে টু সাম এক্সটেন্ট এটা লিগ্যাল বাইন্ডিং থাকে। 2011 সালেই কিন্তু দুই দেশের মধ্যে একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হয়েছিল বেসিন ওয়াইজ ম্যানেজমেন্টের ব্যাপারে। তো এগুলো নিয়ে আমরা সিরিয়াস চিন্তা ভাবনা করার দরকার আছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন জেআরসির কারিগরি কমিটির বৈঠক। আগামী আগস্ট-সেপ্টেম্বরে হতে পারে দুই দেশের মন্ত্রী পর্যায়ের জেআরসি বৈঠক। গঙ্গা চুক্তি নবায়নে আশাবাদী পানি সম্পদ মন্ত্রী জানান, সে লক্ষ্যে গঠন করা হয়েছে কারিগরি ও বিশেষজ্ঞ কমিটি। মন্ত্রী পর্যায়ের যে জয়েন্ট
রিভার কমিশনের যে কমিটি আছে সেটা আমরা বসে এটাকে ফাইনালাইজ করার জন্য আগস্ট বা সেপ্টেম্বরের ভিতরে আমরা চেষ্টা করব। খুবই বেশি আমরা আশাবাদী যে আরেকটা নতুন চুক্তি হবে এবং সেই চুক্তির মধ্য দিয়ে বিগত 30 বছরের যে ধারাবাহিকতা সেটা রক্ষা হবে ইনশাল্লাহ। এই চুক্তি নবায়নের ওপর শুধু বাংলাদেশ ভারত নয়, দক্ষিণ এশিয়ার পানি নিরাপত্তা, কৃষি, পরিবেশ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নির্ভর করছে। বাংলাদেশ ভারতের যে সম্পর্কের সমীকরণ সেটা টানাপোড়েন মারিয়ে এখন কিছুটা আলো দেখছে আসলে দুই দেশের সরকারই। পররাষ্ট্র সচিবের যে বক্তব্য, সেই বক্তব্য জানান দিচ্ছে বাংলাদেশের সাথে যে কোনো মূল্যে তারা আসলে সম্পর্ক ভালো করতে চান। নতুন সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান। সবকিছু মিলিয়ে এই সম্পর্ক ভবিষ্যতে কতটা আস্থা এবং সমতার ভিত্তিতে হবে সেই প্রশ্ন থেকে যাচ্ছে। ছাতিলা শারমিন, সময় সংবাদ, নয়াদিল্লি, ঢাকা। সবার আগে বাংলাদেশ নীতি সামনে রেখে দেশ পরিচালনার কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিল আয়োজিত এক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জানান, দেশের স্বার্থ ও জনগণের কল্যাণ বিএনপি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। অনুষ্ঠানে সরকারের পররাষ্ট্রনীতি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ওয়াশিংটন ঢাকার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। আটলান্টিক কাউন্সিলে একটা ক্লোজ ডোর রাউন্ড টেবিল হয়েছে, যেখানে আমি উপস্থিত ছিলাম। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, আমাদের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সম্পর্ক, আমাদের পিপল টু পিপল সম্পর্ক নিয়ে কথা হয়েছে, আলাপ হয়েছে। আরও কিভাবে শক্তিশালী করা যায়, অন্যান্য দেশগুলোর, সাউথ এশিয়ান দেশগুলোর সাথে আমাদের কি সম্পর্ক, আমাদের নতুন যে সরকার গঠিত হয়েছে বাংলাদেশে, সেই সরকারের সাথে আমাদের সাউথ এশিয়ান পাইলট হিসেবে আবেদনেরই যোগ্যতা নেই, অথচ রীতিমতো বিমান উড়াচ্ছেন বাংলাদেশ বিমানের পাইলট হিসেবে। সময় সংবাদের অনুসন্ধানে মিলেছে এমন একাধিক ব্যক্তির সন্ধান, যাদের পাইলট বানাতে শুধু নীতিমালা ভঙ্গ নয়, নজিরবিহীন কাণ্ড ঘটায় তৎকালীন আওয়ামী লীগের বিমানমন্ত্রী ও কর্মকর্তারা। এম এ আজিমের রিপোর্ট। জোহরা মেহজাবিন মন্দিরা 6 বছর ধরে পাইলট হিসেবে বাংলাদেশ বিমান উড়াচ্ছেন তিনি। তবে সময় সংবাদের হাতে আসা নথি বলছে, ফিজিক্সে ই ও ম্যাথে বি গ্রেডে পাশ করেছেন তিনি। বিমান বাংলাদেশের অপারেশন ম্যানুয়াল বা নীতিমালা অনুযায়ী ম্যাথ আর ফিজিক্সে সর্বনিম্ন বি গ্রেডে পাশ না করলে পাইলট হিসেবে আবেদনই করতে পারবেন না কেউ। তাহলে মন্দিরা কিভাবে পাইলট হলেন, সে প্রশ্নের উত্তর জানতে বিমান ভবনে সময় সংবাদ। জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বশরা ইসলাম পুরনো বিষয় বলে উড়িয়ে দেন। তবে বিষয়টি নিয়ে দুদক তদন্ত করে যে মামলা দিয়েছে তা উঠে আসে তার কথায়। অনেক পুরানা জিনিস এটা, আপনারা এই কেস, এটা তো মামলা হয়েছে, দুদক মামলা করছে। তো সে তদন্ত সম্পর্কে জানতে গেলে যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। শুধু মন্দিরা একা নয়, নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলেও 30 জনকে অবৈধভাবে পরীক্ষার সুযোগ দেয় বাংলাদেশ বিমান। এবার আমাদের নজর 18 সালের সে নিয়োগের সব নথিপত্রে। নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা না থাকায় আবেদনই করতে পারত না অভিযুক্তরা। তাই বিজ্ঞপ্তি প্রকাশের 21 দিনের মাথায় বিমানের নীতিমালা ভঙ্গ করে শিক্ষাগত যোগ্যতার গ্রেড কমিয়ে আবারও সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে বিমান বাংলাদেশ। লিখিত পরীক্ষায় ভালো মার্ক না পাওয়ায় 25 নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয় 100 নম্বরে। সেখানে পছন্দের প্রার্থীদের দেয়া হয় ইচ্ছে মতো মার্ক। বিমান আর শত শত যাত্রীর জীবন ঝুঁকিতে ফেলে কেন অযোগ্যদের হাতে তুলে দেয়া হলো বাংলাদেশ বিমানের পাইলটের চেয়ার? কারাই বা করলেন এমন নজিরবিহীন কাণ্ড? এবার সে প্রশ্নের উত্তর মেলাতে চাই আমরা।
আমাদের অনুসন্ধান বলছে মেহজাবিন মন্দিরার মা আওয়ামী সরকারের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য। মেয়েকে পাইলট বানাতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের হাতে তুলে দেন তিনি। তার আশীর্বাদে যোগ্যতা না থাকলেও পাইলট বনে যান মন্দিরা। একইভাবে নিয়োগপ্রাপ্ত এ 13 জনের তালিকার সবাই পাইলট হয়েছেন বিমানের প্রভাবশালী কর্মকর্তা ও আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে। অভিযুক্ত এসব পাইলটদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি কাউকে। 2 সপ্তাহ ঘুরে পাইলট অ্যাসোসিয়েশন থেকেও মেলেনি কোনো বক্তব্য। কেউই নেই। নজিরবিহীন এমন নিয়োগকাণ্ড ঘটানোর অভিযুক্ত 2 কর্মকর্তা বর্তমানে 2টি বেসরকারি বিমানে কর্মরত। তাদের অফিসে গিয়েও মেলেনি কোনো বক্তব্য। তবে মূল অভিযুক্ত মোসাদ্দিক আহমেদের দাবি, বরাবরই পাইলট নিয়োগ হয় নীতিমালা ভঙ্গ করে। এটা এরকমই হয়ে আসতেছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, নীতিমালার এমন লঙ্ঘন দেশের বিমান আর যাত্রীদের মারাত্মক ঝুঁকিতে ফেলছে। অবশ্যই ঝুঁকি তো আছে। এই ম্যানুয়ালগুলো তো এমনি কেউ করেনি, এটা তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে ফলো করে করা হচ্ছে। 2019 সালে তদন্ত করে ত্রুটিপূর্ণ এ নিয়োগ বাতিল ও নিয়োগ প্রদানকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় বিমান মন্ত্রণালয়। তবে এখনও অদৃশ্য শক্তির বলে বিমান উড়াচ্ছেন তারা। অযোগ্যরা পাইলট হওয়ায় যোগ্য মেধাবীরা বাদ পড়ছেন প্রতিনিয়োগে। এমন একজনকে খুঁজে বের করি আমরা। তিনি নূর মোহাম্মদ জুয়েল। যে হাত বিমানের কন্ট্রোল কলামে থাকার কথা, তা আজ আটকে আছে নিয়োগ জালিয়াতির বেড়াজালে। দেশের উচ্চ আদালত গত বছরের 30 জুলাই 30 কার্যদিবসের মধ্যে তাকে পাইলট হিসেবে নিয়োগ দেওয়ার নির্দেশ দিলেও মানছে না বিমান বাংলাদেশ। বিমানের দ্বারে ঘুরতেছি, কোর্টের দ্বারে ঘুরতেছি এবং এটা কন্টিনিউ হচ্ছে। কিন্তু যারা দোষ করে আছে, যারা যোগ্য না, তাদের কিন্তু ঠিকই বহাল রাখছে। সব তথ্য প্রমাণ নিয়ে আবারও বিমান বাংলাদেশে গেলে বক্তব্য তো দূরের কথা, মেলেনি ভিতরে প্রবেশের অনুমতিও। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরের কালকিনিতে ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেসরকারি হাসপাতালটিতে ভাঙচুর চালান বিক্ষুব্ধ স্বজনরা। অবরোধ করা হয় ঢাকা-বরিশাল মহাসড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। অভিযুক্ত 2 চিকিৎসক পলাতক। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই মায়ের মৃত্যু, এ শোক কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। স্বজনরা জানান, সোমবার সকালে মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ মাইজপ্রা গ্রামের ভ্যানচালক আলামিন হাওলাদারের 9 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তন্নি আক্তারকে প্রথমে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে নেওয়া হয় ভুরঘাটার একটি বেসরকারি হাসপাতালে। সেখানকার 2 চিকিৎসক অস্ত্রোপচার করেন। এ সময় অসাবধানতাবশত রোগীর নাড়ি কেটে ফেলা হয় বলে অভিযোগ স্বজনদের। প্রচুর রক্তক্ষরণ হলে তড়িঘড়ি করে উন্নত চিকিৎসার জন্য তন্নিকে পাঠানো হয় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা করে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার ফোন দিয়েছে, ফোন দিয়ে না মানে 5 মিনিট অনেক ডাক্তার ঢুকছে, হান দিয়ে বাচ্চা বের করে দিছে। মাইয়ার বের করে দিলে মাইয়া হ্যাঁ মারা গেছে। সিজার করছে, সিজার করার আর জ্ঞান নাই, সিজার করার সাথে সাথে বের করে দিছে। তন্নির মৃত্যুর প্রতিবাদে হাসপাতালটিতে ভাঙচুর চালায় স্বজনরা। পরে বিকেলে বিক্ষুব্ধরা ঢাকা বরিশাল মহাসড়কের ভুরঘাটা এলাকায় অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্তরা। যে ডাক্তারের অপারেশন করছে, সিজার করছে, ডাক্তার ফাঁসি দেয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের। রোগীর বা মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যদি মনে করেন যে ডাক্তারের কোনো গাফিলতি ছিল বা অ্যানেস্থেসিয়ার গাফিলতি ছিল, সেক্ষেত্রে তারা যদি অভিযোগ দায়ের করেন, সেটা আমরা অবশ্যই তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব। তন্নির আরও এক কন্যা সন্তান রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। সরকারের রাজস্বের প্রায় কোটি টাকা আত্মসাৎ হয়েছে গাইবান্ধার রেজিস্ট্রি অফিস থেকে। এর মধ্যে আত্মসাৎকৃত 98 লাখ টাকা আদায় হয়নি এখনো। এতে করে জমি নিবন্ধন হলেও মূল দলিল পাচ্ছেন না ভুক্তভোগীরা। শুধু তাই নয়, বালাম বই থেকে মূল দলিলের পাতা গায়েব, ঘষা মাজা করে দাতা গ্রহীতার নাম, ডাক, খতিয়ান পরিবর্তন ও জাল দলিল তৈরি সহ নানা অপকর্মে জড়িয়েছেন অফিসটির কর্মকর্তা কর্মচারীরা। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন।
গাইবান্ধা জেলা রেজিস্ট্রি অফিস ভবনের তৃতীয় তলায় মহাফেজখানা। প্রায়ই শোনা যায় এখানে রক্ষিত বালাম বই থেকে দলিলের পাতা কাটাছেঁড়া, দাগ, খতিয়ান এবং দাতা গ্রহীতার নাম পরিবর্তনের ঘটনা। এমন অন্যায় অপকর্মের ভুক্তভোগীদের একজন শহরের মাস্টারপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম। আমানতের জায়গা যেখানে মানুষ নির্ভর করতে পারে একটা তার জমির কাগজপত্রের জন্য, সেখানে যদি এইরকম দুর্নীতি হয়ে থাকে, এরকম দুর্নীতি চলে, তাহলে আমরা কোথায় যাব? সাধারণ মানুষের যাতায়াতে কঠোর বিধিনিষেধ থাকলেও মহাফেজখানায় অফিস সহকারী মশিউরের সাথে বসে থাকতে দেখা যায় জুয়েল নামে গোবিন্দগঞ্জের এক নকল নবিশকে। এই গুরুত্বপূর্ণ মহাফেজখানা কিংবা রেকর্ড রুমে সাধারণ মানুষের চলাচলও লক্ষ্য করা যায় এই অফিসের পিয়ন কিংবা কর্মচারীদের অবাধ চলাচল। দেখা যায় এই মহাফেজখানাকে ঘিরে দুই পাশে থাকা নকল নবিশদের যে কক্ষগুলো আছে সেই কক্ষগুলোতেও সাধারণ মানুষের অবাধ যাতায়াত। তা আপনি নকল নবিশ গোবিন্দগঞ্জের, আপনি রেকর্ড রুমে কেন? বললাম তো ভাই ঢাকা নিয়ে আসছে। আপনি কি রেকর্ড রুমে আসতে পারেন? না না না, এই ভাইয়ের হলো বেটা থাকে তো, তাকে খোঁজ নিয়ে বেড়াচ্ছিলেন। আসলে ভলিউম দেখার জন্য ওনার সাথে কথা বলতেছি। ভলিউম আপনি দেখবেন কেন? ওনার মাধ্যমে ওনাকে বলছি, মানে ইয়ে দিচ্ছি, কাগজ দিচ্ছি আর কি, যে আমাদেরকে দেখান। উনি প্রতিশ্রুতি দিয়েছে, বলে দেখাবো। সাধারণ মানুষ কাজ দেওয়ার জন্য এখানে আসে, আমরা কাজ নেই নিয়ে তাকে বাইরে দেই। আমার লেখা দলিলের যে পে অর্ডারটি, সেইটি অন্য দলিলে ব্যবহার হয়েছে, সেটা আমি এটার থেকে আমি জানতে পারছি। ভুক্তভোগীদের আরেকজন ব্যাংকার আব্দুল মজিদ পে অর্ডারে 4 লাখ টাকা রাজস্ব জমা দিয়ে পৃথক দলিল নিবন্ধন করলেও জাবেদা নকল তুলে ব্যাংক লোন করতে গিয়ে জানতে পারেন রাজস্ব জমা না দেয়ায় দলিল দুটি রেজিস্ট্রি হয়নি। দলিল বালামে ওঠে নাই, বালামে ওঠে নাই কি জন্য? তখন দেখে যে পে অর্ডারের টাকাগুলো ওরা আত্মসাৎ করছে। সাব রেজিস্টার মূল যে ডিআরও, এনার সাথে কথা বললাম, ইনি আমাকে বলে যে মনে করেন এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। 60-70টা দলিলের টাকা এভাবে সাব রেজিস্টার অফিস পে অর্ডার গায়েব করেছে। যখন দেখে খারিজ করবো তখন দেখি না আমার দলিলই হয় নাই, ওটা রেজিস্ট্রি হয় নাই। আমিও সঙ্গে যা স্যারের সঙ্গে চাচার সঙ্গে যা অবগত হইলাম যে বেশ কিছু দলিলে আপনাদের পে অর্ডার ওখানে অন্তর্ভুক্ত হয়নি, অর্থাৎ রাজস্ব আদায় হয়নি। এই মানসিক টেনশনে উনি অসুস্থ হয়ে পড়ার কারণে ওনার 2টা অপারেশনও করা হয়েছে এবং এই টেনশনে উনি মারা গেছে। সাব রেজিস্ট্রার রজব আলীর কর্মকালে 1093টি দলিলে অব্যবস্থাপনা পেয়েছে জেলা রেজিস্ট্রি অফিস। অর্থ আত্মসাৎ ও কর্মস্থলে অনুপস্থিত থাকায় অফিস সহায়ক আনিসুরকে সাময়িক বরখাস্ত ও নকল নবিশ মিজানকে 15 জানুয়ারি চাকরি থেকে অব্যাহতি দেন জেলা রেজিস্ট্রার। এবছরের 26 এপ্রিল তৎকালীন সাব রেজিস্ট্রার রজব আলীকে আত্মসাৎকৃত 58 লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক। তবে মিজান ও আনিস দুজনই রাজস্বের অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন। আর অবসরপ্রাপ্ত সাব রেজিস্ট্রার রজব আলীর দাবি তিনি পরিস্থিতির শিকার। ওটিতে ক্যাশ বই লেখা শুরু করি, তখন আমি দেখি 7 দিনের পে অর্ডার ব্যাংকে জমা হয়েছে। আমাদের অফিসে যেটা তথ্য আছে ব্যাংকে জমা হয়েছে, ব্যাংকে যায় দেখি সেটা জমা হয়নি। পরে আমি এটা সাব রেজিস্ট্রারকে, তৎকালীন সাব রেজিস্ট্রার রজব আলীকে বললাম। স্যারেরা যে কাজের জন্য অর্ডার করে এই কাজটুকুই আমি করি, আর এটাই আমার কাজ, তার বাইরে আমার খরচ করার কোনো এখতিয়ার নেই। কে কি করছে, কে কিভাবে সহায়তা করছে, সেটা কিন্তু আমার আনন্দ। আমি জানলে তো একজন অফিসার জানা সত্যি গিয়ে অকামিশন করে, সেটা তো একেবারে সুকৌশল। জড়িত রাঘব বোয়ালদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কেন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি প্রশ্ন দলিল লেখক সমিতির। আর জেলা রেজিস্ট্রার বলছেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের নির্দেশনা মেনে কাজ করছেন তিনি। স্থানীয় কর্মকর্তা যিনি আমাদের অভিভাবক, তিনি একজনকে পুলিশে দিলেন না। আমি যদি এই কর্মের সঙ্গে জড়িত হয়ে থাকি আমাকেই পুলিশে দিত। অবৈতনিক ওই কামলা কথায় 30 টাকার কামলা ঢুকি দিয়ে এইসব দলিল দস্তাবেজ তাদের দায়িত্ব দিয়েছে, তারা তো বিনষ্ট করবেই। বিধি মোতাবেক, সরকারি আইনের বিধি মোতাবেক, মহাপরিদর্শকের নির্দেশনা মোতাবেক তার বিরুদ্ধে বিদ্রোহের মামলা দায়ের করা হয়েছে এবং অবশ্যই রাজস্ব যে আদায় অনাদায়ী রয়েছে সেটাও মহাপরিদর্শকের নির্দেশ মোতাবেক সংশ্লিষ্ট কর্মকর্তার উপরে বর্তায়, সেই মোতাবেক তাকে এই টাকা জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। কত টাকা? অ্যারাউন্ড প্রায় 57 লাখের সামথিং এখন আছে, সেটা তাকে অলরেডি নির্দেশ প্রদান করা হয়েছে। সে এটা এই অর্থ বছরে দেওয়ার জন্য লিখিতভাবে জানিয়েছে। গত 11 মে শহরের স্টেডিয়ামে দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে 12 জন ভুক্তভোগী সদর সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ করেন।
হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গাইবান্ধায় সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি গ্যাস সিলিন্ডার। প্রশাসনের নজরদারি না থাকায় ভোক্তাদের জিম্মি করে সিলিন্ডার প্রতি 200 থেকে 250 টাকা পর্যন্ত অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ উঠেছে খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে। তবে নিয়মিত মনিটরিংয়ের দাবি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ না থাকায় রান্নার কাজে গৃহিণী থেকে শুরু করে ব্যবসায়ীদের একমাত্র ভরসা এলপিজি গ্যাস সিলিন্ডার। এই নির্ভরশীলতার সুযোগ নিয়ে বাজারে চলছে এলপিজি গ্যাসের লাগামহীন দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের 12 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারে সর্বোচ্চ খুচরা মূল্য 1940 টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে 2150 থেকে 2200 টাকা পর্যন্ত। সাধারণ ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় অনেকটা জিম্মি হয়ে বাড়তি দামেই কিনতে হচ্ছে সিলিন্ডার। সরকারি রেট নেওয়া হচ্ছে না, যে যার মতো পাচ্ছে সেইভাবে নিচ্ছে দোকানদাররা। ত্রিভুজ দাম এরা 1940 ওই দাম ধরে না, ধরে হলো 2200-2100। যার কাছে যা নাই মন করা হবে, এরা কোনো মানে সরকারি নিয়ম কানুন মানে না। সরকারের রেট নিচ্ছে এখন বেশি আমাদের কাছে, যার মতন সে টাকা নিচ্ছে, যে দাম কমাচ্ছে না তো কোন এই দামই চলবে। বাড়তি দামের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ খুচরা বিক্রেতারা। ডিলারদের দাবি, সরকার নির্ধারিত দামেই খুচরা পর্যায়ে সরবরাহ করা হচ্ছে গ্যাস সিলিন্ডার। এই অতিরিক্ত দামের জন্য আমাদের সেল প্রায় 50% কমে আছে। আমরাও হিমশিমের মধ্যে আছি এই বাজারজাতের দাম নিয়ে। নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে জানিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো মনিটরিং করতেছি এই ব্যাপারে। যদি কেউ কমপ্লেইন করে যে তার কাছে বেশি নিচ্ছে, সেক্ষেত্রে যদি প্রমাণক থাকে আমরা ব্যবস্থা নেব। সবশেষ 19 এপ্রিল 212 টাকা বাড়িয়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1940 টাকা নির্ধারণ করা হয়। সময় সংবাদ, গাইবান্ধা। নদী ভাঙনে দিনের পর দিন ভিটে মাটি বিলীন হলো দুর্গত এলাকায়। মানুষের কান্না শোনার কেউ নেই। কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার নদীর পাড় ভেঙে ঘর ছাড়া হাজারো মানুষ। বাসিন্দাদের দাবি, ভাঙন ঠেকাতে গতানুগতিক আশ্বাসেই সীমাবদ্ধ পানি উন্নয়ন বোর্ড। বাদশা সৈকতের তথ্য, জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। এ ভাঙন আর কতকাল? এমন প্রশ্নে বুক ফাটা চিৎকার আর হাহাকার, তবুও শোনার কেউ নেই। প্রতি বছর নিয়ম করে ভাঙে নদীর তীর, বিলীন হয় ভিটে মাটি, নিঃস্ব হয়ে পড়েন কুড়িগ্রামের হাজারো মানুষ। এ অবস্থায় কখনো সহায়তা মিললেও ভাঙন ঠেকাতে নেই কারো তৎপরতা। রাতে ঘুমাইতে পারি না, খাইতে পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে কই যাবো? আমরা আপনাদের কাছে আকুল আবেদন করছি, আমাদের এই চোটটা বেঁচে দেন। অনেক ফ্যামিলি বেঁচে যাবে, 2500-3000 ফ্যামিলি আমরা এখানে আছি। সম্প্রতি উজানের ঢলে ভেঙেছে ব্রহ্মপুত্র নদের ডান তীর। নদী গর্ভে উলিপুর উপজেলার জলঙ্গার কুঠির প্রায় 2 কিলোমিটার এলাকা। হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট। এখনো ভাঙছে জেলার বিভিন্ন উপজেলার ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর বিভিন্ন পয়েন্ট। আমি ধরলার কিনারায় তো আছি, আমার কোনো আশ্রয় নাই। বাড়ি আর কত ভাঙো বাবা? সরকার এডে কি আর না নাই, আবার আমরা বাড়ি নদীর মধ্যে বাড়ি ভাঙান বিলীনে চলে যেতে। ভাঙন ঠেকাতে বরাবরের মতোই আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। 1 লাখ জিও ব্যাগের সংস্থান হয়েছে, যেখানে ভাঙন দেখা দিবে আমরা সেখানে প্রায়োরিটি ভিত্তিতে, যেখানে ঘনবসতি আছে বা গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, ওই জায়গাগুলোকে প্রায়োরিটি করে আমরা সেই জিও ব্যাগগুলো ব্যবস্থা নিতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার উপর দিয়ে প্রবাহিত 16টির নদ নদীর মধ্যে ভাঙন প্রবণ 5টি নদী, যার দুই পারের দৈর্ঘ্য 374 কিলোমিটার। এর মধ্যে সুরক্ষিত মাত্র 66 কিলোমিটার, বাকিগুলো ঝুঁকিপূর্ণ। সময় সংবাদ, কুড়িগ্রাম। রংপুরের শ্যামাসুন্দরী খাল সংস্কারে আবারও নেওয়া হয়েছে 15 কোটি টাকার প্রকল্প। তবে খোদ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ড নিজেই বলছে এটি টেকসই প্রকল্প নয়। এখন প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া এই প্রকল্প টেকসই না হলে কেন নেওয়া হলো? গবেষকরা বলছেন, যে পরিকল্পনা নিয়ে এই প্রকল্প, তাতে অর্থের অপচয় ছাড়া কাজের কাজ কিছুই হবে না। সাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। খাল না রে ভাই, এটা তো ভাগাড়।
আমাদের উপদেষ্টা ভিজিটে আসলো। গেলাম বা কেন, মানে এখন হলো বা ছেড়ে দে বা কেঁদে বাসি। দখল দূষণে ধুঁকছে রংপুরের লাইফলাইন খ্যাত শ্যামা সুন্দরী খাল। আবর্জনা তুলে রাখা হচ্ছে তীরে, আবার সেই আবর্জনাই গিয়ে পড়ছে খালে। এটি প্রায় 15 কোটি টাকার একটি প্রকল্প। খাল সংস্কারে বিভিন্ন সময় কোটি কোটি টাকা খরচ করা হলেও শ্যামা সুন্দরীকে ভাগাড় থেকে আসল চেহারায় ফেরাতে পারেনি কেউই। দখল দূষণে 150 ফিট প্রস্থ খাল এখন পরিণত হয়েছে নালায়। ট্রেনের পাশের ময়লা ও পাশের ময়লাতে একটা আবর্জনাতে ভর্তি। সংস্কার করা না হলে শহরের পরিস্থিতি দিন দিন আসলে অনেক বিপর্যয়ে চলে যাবে এই গন্ধর কারণে, এবং রোগ জীবাণু ছড়াবে। কি বলবো, আমাদের দুর্গতি কেউ দেখে না, সবাই আসে এই বলে আর কার্যক্রম হয় না। অন্তর্বর্তী সরকারের আমলে শ্যামা সুন্দরী খাল পুনঃখনন, দূষণ রোধ ও বনায়নে প্রায় 15 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, যার একটি বড় অংশ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। অথচ পানি উন্নয়ন বোর্ড নিজেই বলছে এই প্রকল্পে খুব বেশি সুফল মিলবে না। অপচয় কিনা বলতে আপনি 2 বছর বা 5 বছর তো একটা মেয়াদে আপনি একটা ড্রেনেজ সিস্টেমের উন্নতি পাবেন। এখন আপনি কিছুই করলেন না, তাহলে কি আপনি মশার কামড়ে ডেঙ্গু হবে? 5টা বছরও যদি আপনাকে এই 1.5% টাকায় যদি 5টা বছরও এটা আপনাকে সুফল দেয়, সেটা আপনার এবং পানি প্রবাহটা ভালো থাকে, সেটাও কিন্তু। সংস্কারের অংশ হিসেবে শ্যামা সুন্দরী খালের 2 পাড়ে লাগানো হবে 30 লক্ষ টাকার গাছ। অথচ খালটির অধিকাংশ জায়গাতেই নেই গাছ লাগানোর পর্যাপ্ত জায়গা। গবেষকদের মতে পরিকল্পনাবিহীন এমন উদ্যোগ শুধুই অর্থের অপচয় করবে। সিটি প্রশাসক বলছেন নিয়ম মেনেই যেন সংস্কার কাজ বাস্তবায়ন করা হয়। প্রত্যেকটি কাজ যেন সঠিকভাবে এবং যেভাবে করার কথা বা যেভাবে হওয়ার কথা সেভাবেই যেন হয়, সেটি আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে প্রত্যাশা করছি। গবেষকদের মতে অবৈধ দখলদার উচ্ছেদ, ঘাগড়ের সাথে সংযোগ এবং তলদেশ খনন করা না গেলে এমন প্রকল্প শুধুই অর্থের অপচয়। এটা খনন করা হোক, তারপর এটার অন্যান্য পরিচর্যা করা হোক, তখন এটি কাজে লাগে। এই কাজগুলো না করে শুধু এই কাজটুকু করলে আবারও এই 1-2 বছরের মধ্যে যা শ্যামা সুন্দরীর করুণ অবস্থা, সেই অবস্থাই দেখা দেবে। মাঝখানে নষ্ট হবে কিছু সরকারের অর্থ। 2025-এর নভেম্বরে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হবে 2027 সালের জুনে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দিনাজপুরের মৌসুম শুরুর আগে বাজারে লিচু উঠতে শুরু করেছে। বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম নবী দুলাল রয়েছেন কালীতলা লিচু মার্কেটে। সরাসরি যাচ্ছে তার কাছে। সময়ের আগে কিন্তু দিনাজপুরের বাজারে লিচু উঠতে শুরু করেছে। আমরা দেখছি যে বেশিরভাগ লিচু কিন্তু অপরিপক্ক, তারপরেও কিছু ব্যবসায়ী এবং বাগান মালিক ভালো লাভের আশায় কিন্তু তারা বাজারে লিচু উঠেছেন। আজকের যে বাজার দিনাজপুরের এই কালীতলা বাজার, জমজমাটি বাজারটি, এবং সেখানে লিচু কিন্তু বেচা কেনা হচ্ছে। যারা বাগান মালিক এবং কৃষক তারা কিন্তু লিচু নিয়ে আসছেন বিভিন্ন আপনার যানবাহনে করে। আমরা দেখছি এখন পর্যন্ত তারা এই বাজারে লিচু নিয়ে আসছেন, এবং যারা আড়তদার তারা কিন্তু ডাক দিয়ে লিচু নিচ্ছেন। আজকে মাদ্রাজি এবং বেদানা লিচু আমরা এখানে দেখছি। মাদ্রাজি লিচু বিক্রি হচ্ছে প্রতি শ আপনার 200 থেকে 280 টাকা, এবং বেদানা লিচু এখানে বিক্রি হচ্ছে 450 থেকে প্রতি শ আপনার 500 550 টাকা বিক্রি হচ্ছে। তবে আমরা এখানকার যারা বাগান মালিক এবং কিছু ব্যবসায়ী যারা লিচু নিয়ে আসছেন গাছ থেকে, তারা যেটা বলছেন যে সামনে ঈদ এবং পাশাপাশি আপনার যে প্রাকৃতিক দুর্যোগের বিষয়টা তারা বলছেন যে ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে লিচুর রং চলে আসায় তারা লিচু নিয়ে আসছেন। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা বলেছিলেন যে 22শে মে থেকে 24শে মে এই লিচুগুলো আপনার গাছ থেকে পাড়ার জন্য তারা নির্দেশনা দিয়েছিলেন, কিন্তু তারা কিন্তু এটা মানেনি। আমরা দেখছি যে দিনাজপুরে যে লিচু আপনার বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা আসছেন, তারা কিন্তু লিচু কিনে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন। তারপর লিচু আরো পরিপক্ক হতে আপনার আরো 7-8 দিন বা 10 দিন সময় লাগবে। তবে ঈদের আগে অনেকে লিচু পাড়তেছেন বা গাছ থেকে পেরে নিয়ে আসে বাজারে নিয়ে আসছেন বেশি লাভের আশায়। তবে এই লিচু ঈদের পরে তারা বলছেন যে চায়না 3, কাঁঠালি, হালিয়া এবং বোম্বে লিচু পরবর্তী পর্যায়ে তারা এই বাজারে উঠবে। আমরা এই লিচুর বাজারে আপনার যারা ক্রেতা বিক্রেতা তারা দেখছি খুব সরগরম, তারা লিচু কিনছেন। আর অনেকে আপনার যারা আছেন যারা মৌসুমের প্রথম ফল হিসেবে তারা এটা নিচ্ছেন। তো আমার কাছ থেকে লিচুর বাজারের সর্বশেষ এই ছিল। দিনাজপুরের লিচুর বাজার থেকে সরাসরি যুক্ত ছিলাম।
সরকারের ধানের দাম বেঁধে দিলেও রংপুরের মাঠ পর্যায়ে কৃষক পাচ্ছেন অর্ধেকেরও কম। এজন্য উৎপাদন খরচ উঠবে না বলছেন তারা। আর উৎপাদনের মাত্রাও 2% ধান কিনবে খাদ্য বিভাগ। এদিকে হাটবাজারে সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন এবং উৎপাদনের 40% ধান কেনার দাবি কৃষক নেতাদের। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। সরকারি পর্যায়ে প্রতিমণ ধান 1440 টাকা নির্ধারণ করা হলেও মাঠ পর্যায়ে তার প্রভাব নেই। ভরা মৌসুমে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকায়। এতে উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় কৃষক। গত বছরে কিনছি 100 টাকা, মনে করেন 1 ঘন্টা পানির দাম 100 টাকা, এবারে কিনে লাগতেছে 150 টাকা, 200 টাকা। যেটা আমরা ব্যয় করছি ধানের পিছনে সে টাকাটা আমরা পাচ্ছি না। যাদের কাছে বিক্রি করি তারা 700-750 টাকা বেশি নিচ্ছেন না। ইয়েতে বাবা আমরা যদি আবাদ করি তাহলে আমাদের প্রতি বছরে ঘাটতি হয়ে যায়। চলতি মৌসুমে রংপুর বিভাগে বোরো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 36 লাখ মেট্রিক টন। আর সরকারিভাবে ধান সংগ্রহ করা হবে উৎপাদনের মাত্র 2%। যদিও খাদ্য বিভাগের দাবি মিলাররা চাল দেওয়া শুরু করলে বাড়বে ধানের দাম। ধানের বাজার দর গতবারের তুলনায় এবার কম, প্রায় 3,65,000 মেট্রিক টন চাল আমরা কিনবো। সেই চাল যদি দেওয়ার জন্য মিলাররা বাজারে যায়, আমরা আশা করছি ধানের দামটা বৃদ্ধি পাবে। হাটবাজারে সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন এবং উৎপাদনের 40% ধান কেনার দাবি কৃষক নেতাদের। হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরকারিভাবে পর্যাপ্ত হিমাগার এবং সাইলো নির্মাণ করে এই ধান সহ অন্যান্য কৃষি পণ্য ক্রয় করতে হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে রংপুর বিভাগের 8 জেলায় 7,77,449 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। মাঠ এবং মিল পর্যায়ে পর্যাপ্ত ক্রুড মজুদের পাশাপাশি কোনো রকম রিফাইন্ড সংকট না থাকা সত্ত্বেও শুধুমাত্র বৃষ্টির অজুহাতে বেড়ে চলেছে লবণের দাম। গত 14 দিনের ব্যবধানে চামড়ায় ব্যবহৃত লবণের 74 কেজির বস্তায় 250 টাকা এবং খাবার লবণে 200 টাকা বেড়ে গেছে। তবে মাঠের কৃষক কৌশলে দাম বাড়াতে ক্রুড মজুদ রাখছে বলে অভিযোগ উঠেছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিসিকের তথ্য অনুযায়ী বর্তমানে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন মিলে 1,10,542 মেট্রিক টন ক্রুড এবং ক্রাশ লবণ মজুত রয়েছে। এর বাইরে মাঠ পর্যায়ে ক্রুড মজুত রয়েছে আরও অন্তত 20,417 মেট্রিক টন। আর চলতি বছর কোরবানির ঈদে সম্ভাব্য 1,01,06,000 পশু চামড়া সংরক্ষণে 1 লাখ মেট্রিক টনের কাছাকাছি লবণ প্রয়োজন। এমনকি গত 1.5 মাসে চট্টগ্রামের মিলগুলো থেকে কয়েক লাখ মেট্রিক টন রিফাইন্ড হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছে। চামড়ার জন্য প্রতি বছরই প্রায় 80 থেকে 1 লক্ষ টন লবণ অতিরিক্ত প্রয়োজন হয়। তো আমরা যতটুকু আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা রেখেছিলাম, কিন্তু এর মধ্যে সিজন খারাপ হওয়ায়, ওয়েদার খারাপ হওয়ায় চাষিরা মাল সাপ্লাইটা কমিয়ে দিয়েছে। অথচ চাহিদার বিপরীতে অতিরিক্ত মজুদ থাকা সত্ত্বেও প্রতিদিনে বাড়ছে লবণের দাম। চলতি মে মাসের শুরুতে মিল পর্যায়ে চামড়ায় ব্যবহৃত মিডিয়াম মানের লবণের 74 কেজি প্রতি বস্তা 680 থেকে 700 টাকায় বিক্রি হলো। এখন তা বেড়ে 930 থেকে 950 টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে 810 টাকার ভালো মানের খাবারের লবণ বিক্রি হচ্ছে 1050 টাকায়। এক্ষেত্রে অজুহাত অতিবৃষ্টিতে লবণ উৎপাদন ব্যাহত হওয়া। উৎপাদনের টাইমে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল, উৎপাদনে ব্যাঘাত করছে, এইখানে বাজারটা এই অবস্থা। মাঠ পর্যায়ে ক্রুড উৎপাদনে জমির বর্গা খরচ, পলিথিনের দাম এবং বোট ভাড়া আগের চেয়ে অনেক বেশি বলে দাবি ব্যবসায়ীদের। গত মাসে 74 কেজি প্রতি বস্তা ক্রুড 400 টাকায় বিক্রি হলো, এখন তা বেড়ে 800 টাকায় এসে দাঁড়িয়েছে। সরকারি তো নির্ধারিত রেট হয়েছে 14 টাকা থেকে 15 টাকা 50 পয়সা পর্যন্ত। আর আমাদের এখানে বর্তমান রেট হয়েছে 1020 টাকা। 74 কেজি বস্তা ছিল 650 টাকা, এখন হইল 74 কেজি 850 টাকা। চট্টগ্রাম ও কক্সবাজারের প্রায় 70 একর জমিতে এবার লবণ চাষ হচ্ছে। সমুদ্র উপকূলবর্তী কক্সবাজারের টেকনাফ, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, চট্টগ্রামের বাঁশখালী থেকে ক্রুড লবণ নিয়ে আসা হয় মাঝিরঘাটের মিলে এবং এই লবণ রিফাইন শেষে চলে যাচ্ছে বিভিন্ন গুদাম এবং মোকামে। আর এর মাঝে হাত বদল হচ্ছে অন্তত 8 বার। আর প্রতিবারই বাড়ছে লবণের দাম। চট্টগ্রামের মাঝিরঘাট থেকে কমল দে, সময় সংবাদ।
রংপুর বিভাগে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ২০ লাখের বেশি গবাদি পশু। তবে গোখাদ্যের দাম বাড়ায় মুনাফা নিয়ে শঙ্কায় খামারিরা। যদিও প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে ন্যায্য মূল্য নিশ্চিত করতে খামারিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। রংপুর সিটি কর্পোরেশনের হাসনাবাজার এলাকার বাসিন্দা আরজু বেগম কোরবানির ঈদ সামনে রেখে পশুর যত্নে ব্যস্ত তিনি। জানালেন দুটি দেশি জাতের গরু বিক্রি করে স্বপ্ন পূরণের কথা। এরকম গরিব মানুষ টুকিটাকি যা গরু পালন করি করিয়ে সংসার যেভাবে চালা লাগে সেইভাবে চালাই। কোরবানির ঈদ ঘিরে এখন শেষ সময়ের ব্যস্ততা খামারিদের। তবে গোখাদ্যের অতিরিক্ত দাম বাড়ায় শঙ্কায় রয়েছেন ভালো দাম নিয়ে। গরু পালার প্রতি একটা আগ্রহ আসলো, খুব মহব্বত লাগে। এরপর আবার গরু 30টা গরু করি, 30টা গরু আবার 3 বছর থেকে করতেছি। মোটামুটি খুব ভালো লাগে আমাকে এখানে। ওটা তো অবশ্যই একটা কষ্টের ফল, তার জন্য আজকে আপনি দেখতে পাচ্ছেন এত সুন্দর দেখা যাচ্ছে। এর পিছনে অনেক কষ্ট আছে, অনেক শ্রম আছে আমাদের। তো দীর্ঘ 1 বছর প্লাস আমি এই গরুটা লালন পালন করতেছি। তো এটা আমি একটা এক্সপেক্টেড প্রাইস হচ্ছে আমার 5 লক্ষ টাকা। খাদ্যদ্রব্যের দাম আপনারা জানেন বিগত 15 থেকে 1 মাসের মধ্যে খাদ্যের দামটা কিন্তু আবার বাড়ছে, গোখাদ্যের দাম। এই অবস্থার মধ্যে যারা কুরবানির গরু উৎপাদন করছে, যদি বাজারে চাহিদার তুলনায় বেশি গরু থাকে, আলটিমেটলি গরুর দাম কমবে, এতে কোনো সন্দেহ নাই। সো এইটা একটা আশঙ্কার জায়গা আছে। এদিকে পশুর হাটগুলো সুষ্ঠুভাবে পরিচালনায় নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। ভেটেরিনারি মেডিকেল টিম আমাদের হাটে আমাদের পশুর স্বাস্থ্য পরীক্ষা করবে এবং পশুর স্বাস্থ্য পরীক্ষা করে তার সার্টিফিকেট বা তার সুস্থতার নির্ণয় করবে। এই মর্মে আমাদের প্রতি হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য রংপুর বিভাগে পশুর চাহিদা রয়েছে 14,66,600। প্রস্তুত রয়েছে 20,23,067টি। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। ঈদুল আজহায় বিশেষ ট্রেনের জন্য নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার মেরামত করা হচ্ছে বগি। ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা কর্মচারীরা। নির্ধারিত সময়ের আগেই কোচগুলো সরবরাহ করতে চায় কর্তৃপক্ষ। মোহাম্মদ সোহেলের ছবিতে সাকির হোসেনের বাদলের রিপোর্ট। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে প্রতি মাসেই কোচ মেরামত করে যোগ হয় রেলবহরে। তবে ঈদে এ সংখ্যা ছাড়িয়ে যায় কয়েক গুণ। তাই কারখানাটির 29টি শপের শ্রমিক বর্তমানে ব্যস্ত বগি মেরামতে। সাধারণ সময় প্রতি মাসে 32টি কোচ মেরামত করা হয় কারখানায়। কিন্তু ঈদুল আজহার আগে ও পরে নিয়মিত ট্রেনের পাশাপাশি ঈদ স্পেশাল ট্রেন চলাচলে প্রয়োজন হয় অতিরিক্ত কোচ। এ কারণে ঈদুল আজহার জন্য 127টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি কাজ করছেন শ্রমিকরা। বাড়তি ঘন্টা চাপ সহ্য করে আমরা মনে করেন যে এখানে গাড়ি আউটটান দিচ্ছি। আমরা আপ্রাণ চেষ্টা করছি যেন সময়ের মধ্যে আমাদের কাজটা শেষ করতে পারি। 23% জনবল নিয়ে আমরা কাজ করছি। এখানে আমাদের রাত দিন পরিশ্রম করছে। আমরা এমনকি ছুটির দিনেও আমাদের শ্রমিকরা কাজ করছে। লোকবল সংকট থাকলেও নির্ধারিত সময়ের আগেই সব কোচ প্রস্তুত করার আশ্বাস কর্তৃপক্ষের। বিদেশ নির্ভর স্পেয়ার পার্টস রয়েছে, সেই স্পেয়ার পার্টসের ঘাটতি কাটিয়ে আমাদের এই সক্ষমতা অর্জন আমাদের জন্য আসলে দুরূহ। কিন্তু আমরা নিজেরাও ওই মাইন্ডসেটে চলে আসছি যে ঈদে আমাদের বাড়তি কোচ দিতে হবে। কর্তৃপক্ষের তথ্য মতে এরই মধ্যে 103টি কোচ আউটটার্ন দেওয়া হয়েছে। এখনও কারখানায় মেরামত করা হচ্ছে 24টি কোচ। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। লালমনিরহাট কুড়িগ্রাম সংযোগে নেই স্বস্তি। ধীর গতিতে চলছে রত্নাই সেতুর নির্মাণ কাজ। লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে রত্নাই নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ নির্ধারিত সময়ের 3য় ধাপ পার হলেও এখনও শেষ হয়নি। ঝুঁকি থাকা সত্ত্বেও পুরাতন সেতুতে দিয়ে চলাচল করছে হাজারো মানুষ। সুফিয়ান আল হাসানের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। প্রায় 21 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির কাজ শেষ হয়েছে মাত্র 85%। এরই মধ্যে সংযোগ সড়কের নকশা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। স্থানীয়দের অভিযোগ, সরকারি নকশা উপেক্ষা করে কুড়িগ্রামের ফুলবাড়ি অংশে বাঁকানোভাবে সংযোগ সড়ক নির্মাণ করায় দেখা দিয়েছে দুর্ঘটনার শঙ্কা।
2023 সালের 8 মার্চ শুরু হয় লালমনিরহাটের রত্নাই নদীর ওপর সেতুটির নির্মাণ কাজ। জেলার সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজি লিমিটেড প্রায় 21 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি নিয়ে কাজ করছে। 130.8 মিটার দীর্ঘ এ সেতুর জন্য সরকার অধিগ্রহণ করেছে প্রায় 285.9 শতক জমি। তবে মূল সেতুর কাঠামো দৃশ্যমান হলেও নতুন করে জটিলতা তৈরি হয়েছে সংযোগ সড়ক নির্মাণ নিয়ে। স্থানীয়দের অভিযোগ, সরকারি নকশায় সোজা সড়কের পরিকল্পনা থাকলেও বাস্তবে ফুলবাড়ি অংশে রাস্তা বাঁকানোভাবে নির্মাণ করা হচ্ছে। এতে নতুন মোড় তৈরি হয়েছে, বাড়তে পারে দুর্ঘটনার ঝুঁকি। এখানে কি ঘুষের কারবার না ডাকাতি কারবার? পশ্চিম দিকে বাঁকা হয়ে টার্নিং মোড় হয়ে গেছে। পাকা রাস্তা তৈরি হয়ে যায়, এটা যদি থাকে তাহলে তো এখানে অ্যাক্সিডেন্ট বেশি হবে। বর্তমানে রত্নাই নদীর ওপর পুরনো স্টিলের বেলি ব্রিজ দিয়েই চলাচল করছেন দুজেলার মানুষ। দীর্ঘদিন ব্যবহারে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া সেতুটিতে বড় যানবাহন চলাচলের সময়ে প্রায় সৃষ্টি হচ্ছে যানজট। স্থানীয়দের অভিযোগের পর বিষয়টি পরিদর্শন করেছে সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার টিম। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে এখনও সংযোগ সড়কের কাজ চূড়ান্ত হয়নি এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। আমরা তাদের দাবিটাও আমাদের এক্সচেঞ্জ স্যার এসে শুনে গেছে এবং এটার জন্য জরুরি পদক্ষেপ যতটুকু দরকার আমাদের রোড অফিস নিবে বলে জানিয়েছে। জমির পরিমাণ বা কি বিষয় এগুলা যাচাই বাছাই করে আমরা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয়রা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর নির্মাণাধীন এ সেতুটি চালু হলে লালমনিরহাট ও কুড়িগ্রামের বাসিন্দাদের যাতায়াতের নতুন গতি আসবে। সময় সংবাদ, লালমনিরহাট। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে ইরানের উপর মঙ্গলবারের পূর্ব পরিকল্পিত হামলা স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু অস্ত্র নিষিদ্ধের শর্তে ট্রাম্প অনড় থাকলেও ইরান স্পষ্ট জানিয়েছে কোনো চাপের মুখে তারা আত্মসমর্পণ করবে না। অন্যদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা 3000 ছাড়িয়েছে। এর জবাবে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের সরাসরি অনুরোধে ইরানের উপর একটি বড় ধরনের সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানান, উপসাগরীয় নেতারা তাকে আশ্বস্ত করেছেন যে একটি গ্রহণযোগ্য চুক্তির খুব কাছাকাছি রয়েছেন তারা। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন ইরানকে পরমাণু অস্ত্র তৈরির পথ সম্পূর্ণ বন্ধ করতে হবে, অন্যথায় যে কোনো মুহূর্তে বড় আকারের সামরিক অভিযানের নির্দেশ দেয়া আছে। ট্রাম্পের এই আলটিমেটামের মুখে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান সবসময় মর্যাদা ও জাতীয় অধিকার বজায় রেখে সংলাপে বিশ্বাসী, তবে কোনো অবস্থাতেই তারা আইনি অধিকার থেকে পিছু হটবে না। এদিকে দেশটির এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য মোহসিন রেজাই ট্রাম্পের হামলা স্থগিতের বিষয়টিকে উপহাস করে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন প্রশাসনকে পিছু হটতে এবং আত্মসমর্পণ করতে বাধ্য করবে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই তীব্র হচ্ছে লেবানন ইসরায়েল সংঘাত। ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা 3000 ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলার জবাবে দক্ষিণ লেবাননের রাশাব শহরে ইসরায়েলি সেনাদের উপর ড্রোন এবং আকাশ সীমায় যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান দিয়েগো ইসলামিক সেন্টারে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে 2 সন্দেহভাজন সহ অন্তত 5 জন নিহতের খবর পাওয়া গেছে। মসজিদ ও ইসলামিক স্কুল সংলগ্ন এই কমপ্লেক্সে হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে বন্দুকধারীর পরিচয় বা উদ্দেশ্য জানা যায়নি। বিস্তারিত লস্কর আর মামুনের রিপোর্টে। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর ক্লেয়ারমন্ট এলাকার একটি ইসলামিক সেন্টারে হঠাৎ করেই গুলি চালাতে শুরু করে বন্দুকধারীর এলোপাতারি গুলিতে ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন। মসজিদ ও ইসলামিক স্কুল সংলগ্ন ওই কমপ্লেক্সে হামলার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থানে পৌঁছায় বিপুল সংখ্যক পুলিশ। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে সন্দেহভাজন হামলাকারীদের মৃত্যু হয়। হামলার পর ওই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও স্কুলের শিশুরা নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন মসজিদের ইমাম। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এবং FBI পরিচালক ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন। এদিকে ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের মসজিদগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সান দিয়েগো কাউন্টির সবচেয়ে বড় মসজিদে আকস্মিক হামলার ঘটনায় সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে বহুগুণে।
লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। হেক্সা জয়ের লক্ষ্যে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। রিও ডি জেনেরোর দ্য মিউজিয়াম অফ টুমোরোতে প্রকাশ করা হয় ২৬ জনের তালিকা। অনিশ্চয়তা থাকলেও রাখা হয়েছে নেইমার জুনিয়রকে। তবে আগের করা ৫৫ জনের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন থিয়েগো সিলভা, হোয়াও পোদ্রেদের মতো বড় নাম। রিও ডি জেনেরিওর মিউজে ডো আমেনহুয়ায় হুলস্থুল কাণ্ড। স্রেফ স্কোয়াড ঘোষণার আয়োজনে নাচ গান আর সাজ রব। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে কার্লো অ্যানচেলোত্তি। ইতালিয়ানের গাড়ি বহর ঢোকার চিত্র দেখলে মনে হবে অস্কার কিংবা গ্রামির কোনো অনুষ্ঠান। এত সব আয়োজনে দল ঘোষণায় বিলম্ব হলো বেশ। অবশ্য তাতেও কারো আক্ষেপ নেই। ভেন্যুতে প্রায় ১,০০০ দর্শক। বিশ্ব ফুটবলের বড় নাম ছাড়াও ১৩ দেশ থেকে এসেছে প্রায় ৬০০ গণমাধ্যম কর্মী। ভার্চুয়ালি সংখ্যাটা আরও বড়। সিবিএফ এর সরাসরি সম্প্রচারে যুক্ত ছিল ৫ লাখেরও বেশি মানুষ। ব্রাজিলের দল নিয়ে মানুষের আগ্রহ বোঝাতে এই সংখ্যাই যথেষ্ট। অ্যানচেলোত্তি ঢুকলেন বুকে জড়িয়ে গোপন তালিকা ২৬ জনের নাম, যারা এবার গায়ে জড়াবেন ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি জার্সি। নির্ধারিত সময়ের ঘন্টা দুয়েক পরে মঞ্চে আসেন ব্রাজিলিয়ান বস। সময় নেননি খুব বেশি। সংক্ষিপ্ত বক্তব্য শেষে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড বলতে গিয়ে কিছুটা আবেগতাড়িত হন। গোলপোস্টের নিচে যথারীতি অ্যালিসন, বিকল্প হিসেবে এডারসন আর গ্রেমিওর ওয়েবারটন। রক্ষণের নেতৃত্বে অভিজ্ঞ মার্কিনহোস। তার সাথে আর্সেনালের গ্যাব্রিয়েলের মতো বড় নাম আছেন দানিলো, আলেক্সান্দ্রো কিংবা লিও পেরেইরা। ৫ মিডফিল্ডার আছে ২৬ জনের তালিকায়। ক্যাসিমেরোর সঙ্গী ব্রুনো গিমারেস, ফ্যাভিনহো আর লুকাস পাকেতা। ডিফেন্সিভ অ্যাবিলিটিকেই বেশি প্রাধান্য দিয়েছেন কার্লো। আরাধ্যের প্রশ্নের উত্তর মেলে একেবারে শেষ দিকে। রাখা হয়েছে নেইমার জুনিয়রকে। ওই নাম ঘোষণার সাথেই করতালিতে ফেটে পড়ে গোটা হল রুম। তার সাথে ভিনি, রাফিনিয়া, এন্ড্রিক মার্তিনেলির পাশাপাশি বোর্নমাউথের রায়ান বড় চমক। জাতীয় ফুটবল দলের হেডকোয়ার্টার গ্রাঞ্জা কুমারীতে ২৭ তারিখে রিপোর্টিং করবেন স্কোয়াডের সদস্যরা। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে থাকা ফুটবলারদের জন্য তারিখটা ৩০ মে। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডিসেম্বরের শেষ গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ সেপ্টেম্বরের মধ্যে জেআরসি বৈঠকের সম্ভাবনা। নবায়নে আশাবাদী ঢাকা। নতুন তথ্য উপাত্তের ভিত্তিতে বোঝাপড়া চায় দিল্লি। আগুনে পুড়ল রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজার। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। প্রাথমিকভাবে জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। এবং কাতার, সৌদি ও আমিরাতের অনুরোধে ইরানে আপাতত হামলা স্থগিত করলেন ট্রাম্প। পরমাণু অস্ত্র তৈরির পথ বন্ধ না করলে অভিযানের হুঁশিয়ারি। আত্মসমর্পণ করবে না জানালো তেহরান। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মেজবাউল আলিফ। ধন্যবাদ তাসবিলা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।